দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। ছুটির দিনে ডাকসুতে চমক দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জিএস প্রার্থী মাহিন সরকার। সমর্থন দিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী মোহাম্মদ আবু বাকের মজুমদারকে। এদিকে শুক্রবারের জুমার নামাজের আগে ও পরে গণসংযোগে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। সাইবার বুলিং ও অপপ্রচারের শঙ্কার কথা জানান ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ফের তুললেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ভোটের মাঠে শেষ মুহূর্তের নানা নাটকীয়তার মধ্য দিয়ে জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। শুক্রবার চমক দেখালেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। প্রতিদ্বন্দ্বী বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। আমি জিএস পদে নির্বাচিত করার জন্য আমার সকল শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাআল্লাহ। যে কোনো ফরম্যাটে হোক, মাহিন ভাই সেই জায়গায় সহযোগিতা করেছেন, তিনি তার বড় মনের পরিচয় দিয়েছেন। আমি ভাইয়ের কাছে সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এদিকে ডাকসু নির্বাচনের আগে শেষ শুক্রবার হওয়ায় বিভিন্ন হলের মসজিদগুলোতে ছিল প্রার্থীদের সরব উপস্থিতি। জুমার আগে ও পরে তারা চালান গণসংযোগ। মহসিন হলে জুমার নামাজ শেষে প্রচারণায় ছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান। ভোটের মাঠে সাইবার বুলিং ও অপপ্রচারের শঙ্কার কথা জানান তিনি। এ সময় ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সাথে তুলনা করেন জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। সাইবার বুলিং এবং হচ্ছে যে আপনার অপপ্রচার যেটা চলছে, প্রপাগান্ডা চলছে বিভিন্ন গ্রুপগুলোতে, মানে হচ্ছে যে খুব মেসিভ আকারে, মানে রাজনৈতিক প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। সারা বাংলাদেশের মানুষ কিন্তু নজর রেখেছে ডাকসুর উপরে, কারণ তারা এটিকে একটি টেস্ট কেস হিসেবে দেখছে। কারণ একটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন, এই নির্বাচন যদি সুস্থ সুন্দর না হয় তাহলে জাতীয় নির্বাচনও তো ব্যাহত হবে। সুতরাং আমরা চাচ্ছি এবং শিক্ষার্থীদের ভিতরেও আমরা আমেজ পরিলক্ষিত করছি, 9 সেপ্টেম্বর একটি উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠান হবে এবং একই সাথে এর মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন সেই অগ্রযাত্রাও শুরু হবে। অন্যদিকে সূর্য সেন হলে বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্ন অভিযোগ দিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। আপনারা জানেন আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে। সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। এদিকে বিকেলে টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত জিএস পদপ্রার্থীদের নির্বাচনী বিতর্ক। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা শুরু হয় বিকেল 3:30টায়। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনে মোট 39,775 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের মাঠে নানা নাটকীয়তার মধ্য দিয়ে তৈরি হচ্ছে নতুন সব সমীকরণ। তবে এখনও বিজয় হিসাব নিকেশ বদলানোর ক্ষমতাটা ভোটারদের হাতেই রয়েছে। আর তাই তো অভিযোগ অনেক থাকলেও ভোটারদের কাছে ছুটে যেতে হলে হলে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। আল মোহাম্মেদুল খান, নিউজ 24, ঢাকা। লেজুর বৃত্তি, রাজনীতিকরণ ও বিভিন্ন রাজনৈতিক দলের চাপের মুখে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাহিন সরকার। মাহিন ছেড়ে দিলেও তারা নির্বাচন থেকে সরে যাবেন না বলে জানিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী জামাল উদ্দিন খালিদ। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, মনোনয়নপত্র নেয়ার পর থেকেই মাহিনের উপর রাজনৈতিক চাপ ছিল, তাই তিনি তার নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। তবে শিক্ষার্থীরা দলীয় রাজনীতির দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন, এমনটা প্রত্যাশা তার। রাজনীতির বিরুদ্ধবাদী স্টুডেন্ট এই যে একজন প্যানেল থেকে আজকে চলে গেছে শুধু তা না, আমার প্যানেলের অন্য আরো অনেক প্রার্থীকেই মন্ত্রীপাড়া থেকে সব বিভিন্ন জায়গা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে, তারা যেন বসে যায়, আগ থেকে যেন প্যানেলে না আসে। এখন আসার পরে এমনকি দুঃখজনক কথা হচ্ছে, কাউকে তাদের পার্সোনাল তথ্য অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে যে তুমি যদি না বসো তোমার পার্সোনাল অমুক তথ্য আমরা অনলাইনে ছেড়ে দেব। এই ধরনের ভিন্ন রাজনীতিও করা হচ্ছে।
আগামী রবিবার ক্যাম্পাসের 4টি ফ্যাকাল্টিতে দুপুর 12টায় ছাত্রছাত্রীদের ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়ে জানানো হবে বলে জানান ডাকসু চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। শুক্রবার বিকেলে সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আগামী রবিবার 12টায় সকল ফ্যাকাল্টি এবং ইনস্টিটিউট মিলে একটা মোট 4টা সচেতনতামূলক সভা করা হবে। সেখানে আমাদের কমিশনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে আগ্রহী প্লাস ভোটদান কিভাবে হবে সেই বিষয়ে জ্ঞান দিবেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 8ম দিনের মতো চলে প্রচারণা। দীর্ঘ প্রতীক্ষিত এ নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার, লিফলেট, পথসভা ও নানা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে নিজেদের ভিশন তুলে ধরছেন। হল, ডিপার্টমেন্ট, ক্যাফেটেরিয়া, মিলনায়তন ও বটতলা সবখানে চলছে প্রচারণা। অনেকে আচরণবিধি ভঙ্গ করে তাদের লিফলেট বা পোস্টারগুলো বিভিন্ন জায়গায় দেওয়ালে আটকাচ্ছে। ডোপ টেস্টের ব্যাপারটাকে অবশ্যই স্বাগত জানাচ্ছি, কিন্তু এটা করা উচিত ছিল যে আমাদের যখন খসড়া তালিকা দেওয়া হচ্ছে সেই মুহূর্তে। ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করছে এবং বিভিন্ন প্রচারণায় অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের সবচেয়ে বড় একটা বাধা এখন সেটা পরিবহনের সমস্যা। এই পরিবহন সমস্যাকে দূর করার জন্য আমরা ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলেছি। জাতীয় নির্বাচন হয়ে গেলেই কমে আসবে দেশের রাজনৈতিক অস্থিরতা, শৃঙ্খলা ফিরবে বিভিন্ন খাতে। এমন মত দিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশেষ কোনো দাবির প্রতি অটল থেকে কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে বাধা তৈরি করে তাহলে সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হবে, আর তা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। শালী জয়ের প্রতিবেদন। আওয়ামী লীগের দোসর রাজনৈতিক দল জাতীয় পার্টি, তাই নিষিদ্ধ করতে হবে দলটির রাজনৈতিক কার্যক্রম, এমন দাবি করে শুক্রবার জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর বেধড়ক পিটুনিতে মারাত্মক আহত হন গণ অধিকারের শীর্ষ নেতা নুরুল হক নূর। এ ঘটনার জের ধরে পরবর্তী কয়েকদিন উত্তাল থাকে দেশের রাজনৈতিক অঙ্গন। পরিস্থিতির নিয়ন্ত্রণে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন স্বয়ং প্রধান উপদেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বড় একটি গণ অভ্যুত্থানের পর এমন অস্থিরতা অস্বাভাবিক কিছু নয়, বরং অনেক দেশে দীর্ঘ সময় লেগেছে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে। বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ না যেটা স্বাভাবিক হতে 5 বছর সময় লাগবে। আমি মনে করি নির্বাচনটা হয়ে গেলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। সরকারের পক্ষ থেকে যেটা বারবার বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, সরকার যদি অবস্থানটা ধরে রাখতে পারে, এবং যেটি এখন বাংলাদেশের বাস্তবতা যে নির্বাচন যত দ্রুত হয় তত দেশের জন্য মঙ্গলজনক, এই অবস্থানটি ধরে রাখতে পারলে অন্যান্য যে ফ্যাক্টরগুলো তৈরি হচ্ছে আমার মনে হয় সেটা রিজলভ হবে। জামায়াতে ইসলামী দাবি করছে আগামী জাতীয় নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। এনসিপি বলছে আগে হতে হবে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বিশ্লেষকরা মনে করছেন সরকার ঘোষিত সময়ে নির্বাচন হলে এমন দাবি থেকে তারা সরে আসতে পারে। দীর্ঘদিন নির্বাচন হয়নি, নির্বাচন প্রয়োজন হবে, এই প্রেশারটা কিন্তু রাজনৈতিক দলগুলোর উপরে আছে, যেটা আমরা ভুলে যাচ্ছি। এবং একটা ঠুনকো কোনো ছিলায় কেউ নির্বাচন করবে না বা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, এটি কিন্তু আমার মনে হয় দেশের জনগণ মেনে নেবে না, এবং যে কোনো রাজনৈতিক দলের জন্য সেটি অশনি সংকেত হবে। যেই সমস্ত রাজনৈতিক দল সক্রিয়, সেটা বিএনপি বলুন, জামাত ইসলামী বলুন, এরা সবাই কিন্তু নির্বাচনপন্থী দল, এবং নির্বাচন না করলে রাজনীতির যে লড়াই, সেই লড়াইতে অনেকটা পিছিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই সম্ভাবনা বিচার করেই আমি মনে করি যে আগামীতে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন নিয়ে কয়েকটি দলের আগ্রহ থাকলেও দেশের ভোটাররা এখনো এই পদ্ধতির জন্য প্রস্তুত নয়। পিআর নিয়ে একটা বিপদ আছে, বিপদটা হচ্ছে ঝুলন্ত পার্লামেন্ট সৃষ্টি হওয়া। এই ঝুলন্ত পার্লামেন্টকে পুঁজি করে আধিপত্যবাদী শক্তি এখানে নানা রকমের খেলা খেলবে, নানা রকমের ষড়যন্ত্র করবে, এবং এর ফলে দেখা যাবে আজকে এক মন্ত্রিসভা,
3 দিন পরে আরেক মন্ত্রিসভা। এই অবস্থায় দেশের উন্নয়ন বলেন, দেশের মানুষের শান্তি বলেন, আইন শৃঙ্খলা বলেন, সবকিছুই কিন্তু টালমাটাল হয়ে যাবে। বিশ্লেষকরা মনে করেন সংবিধান পরিবর্তনের জন্য আলাদা করে গণপরিষদ নির্বাচন রাষ্ট্রের ব্যয় বাড়াবে। তাদের মতে নির্বাচিত সংসদ সদস্যরাই তা সংশোধন করতে পারেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অসুস্থ থাকায় প্রায় 1 মাস 7 দিন পর জনতার সামনে এলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে মিরপুরে ফ্রি হেলথ ক্যাম্পে অংশ নেন তিনি। বলেন, যারা হাঁচি কাশি হলেই বিদেশে যান তাদের জন্য তার দেশে চিকিৎসা নেওয়া একটা প্রতিবাদ। ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে জামাতের পাশে থাকার আহ্বান জানান শফিকুর রহমান। গত 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। 2 আগস্ট দেশের একটি হাসপাতালে জামাত আমিরের বাইপাস সার্জারি হয়। 1 মাসেরও বেশি সময় পর রাজনীতির মাঠে ফিরলেন জামায়াত আমির। শুক্রবার মিরপুরের মণিপুর স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পের এই আয়োজন করে জামায়াতে ইসলাম। অসুস্থতার কারণে দীর্ঘ 1 মাস 7 দিন পর এই মেডিকেল ক্যাম্পে অংশ নেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ক্যাম্প পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় কথা বলেন জামায়াতের আমির। এ সময় সুস্থতার জন্য শুকরিয়া আদায় করে বলেন, যারা হাঁচি কাশি হলেই বিদেশে যান তাদের জন্য তার দেশে চিকিৎসা নেওয়া একটা প্রতিবাদ। আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল, যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন তাদের সেই উদ্যোগের প্রতিবাদ। কেন যাবেন? বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো, যেই চিকিৎসা একেবারেই বাংলাদেশে প্রাপ্যতা নাই, পাওয়া যায় না, তার জন্য যান, আমার কোনো আপত্তি নাই। শুধু দেশের নাগরিক ও জনগণের জন্য রাজনীতি করে জামায়াত বলেও দাবি করেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে জামায়াতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলেও দাবি করেন। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না ইনশাআল্লাহ। এও বলেছি, সরকারের দেওয়া ন্যায্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে পারা যায় তাও আমরা বিবেচনায়। ভয় ও শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকার আহ্বানও জানান জামায়াতের আমির। ইনশাআল্লাহ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, আগামী নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে রুখে দেয়া হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ফারুক অভিযোগ করেন, নির্বাচনকে বিভ্রান্ত করার জন্য পিআর সহ নানামুখী ষড়যন্ত্র করছে কোনো রাজনৈতিক দল। যারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না তাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। নির্বাচন ইস্যুতে সরকারের ভেতরেও আরেকটি সরকার রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার রাজধানীর পল্টনে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, ফলাফল ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত এই জনগণের এই আশঙ্কা কাজ করবে। এই আশঙ্কা কিভাবে সরকার দূর করবে, যেটা তার ম্যাটার, আমার ম্যাটার না। তবে আমাদের একটা দায়িত্ব আছে, তাদেরকে হেল্প করা, অর্থাৎ এই আশঙ্কাটা দূর করে একটা গণতান্ত্রিক পথে আনা। সব সংস্কারই সম্ভব উইদিন দ্য পার্লামেন্ট। পার্লামেন্টকে অ্যাভয়েড করা, কনস্টিটিউশন পরিবর্তন করে এছাড়াও দেওয়া টিকে না। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
জাতীয় পার্টির মহাসচিবের দাবি, এ হামলা করেছে গণ অধিকার পরিষদ। তাদের সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ ও হামলার সাথে জড়িতদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। শুক্রবার সন্ধ্যা 7:15টায় জাপা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এর আগে সন্ধ্যা 6:30টায় সংহতি সমাবেশ শেষে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে পৌঁছেন নেতাকর্মীরা। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, ওই মিছিল থেকেই হামলা করা হয়। জাতীয় পার্টির নেতারা বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা আগুন নেভাতে আসে নাই। বলেন, নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করলে নিশ্চিত পরাজয় হওয়ার আশঙ্কায় অন্য দলগুলো বারবার হামলা করছে জাতীয় পার্টির অফিসে। এই সভ্য সমাজে এই যে অসভ্যতা, অগ্নিসংযোগ, এটা পৃথিবীর সর্বোচ্চ বর্বরতা। আমরা মনে করি রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে। যারা মব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কোনো জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে না, যারা মব করছে তাদের বিরুদ্ধে মামলাও নিচ্ছে না, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, অ্যারেস্টের হুমকি দেওয়া হচ্ছে যারা মবের ভিকটিম হচ্ছে। এভাবে রাষ্ট্র চলতে পারে না, এভাবে সরকার চলতে পারে না। সরকারের দায় এড়াতে পারবে না, গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না। নূরের উপর হামলার বিচার, জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। শুক্রবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সংহতি সমাবেশে অংশ নেন জামাত, বিএনপি সহ 15টির বেশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এতে বক্তারা বলেন, সংস্কার না হওয়াতেই মাথাচাড়া দিচ্ছে ফ্যাসিবাদ। দাবি তোলেন, অনতিবিলম্বে প্রশাসন সহ গুরুত্বপূর্ণ জায়গায় দ্রুত সংস্কার। অভিযোগ তোলেন, অন্তর্বর্তীকালীন সরকারেও রয়েছে ফ্যাসিবাদের দোসর। আমার কোন ভাইয়ের শরীর থেকে, কোন জুলাই যোদ্ধার শরীর থেকে যদি রক্ত ঝরে, যারা রক্ত ঝরাবে তার গায়ে কি পোশাক আছে, কি রঙের পোশাক আছে, তা দেখবার টাইম কিন্তু আমাদের নয়। এরকম স্বরাষ্ট্র উপদেষ্টা বিপ্লব পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারে না। সুতরাং অবশ্যই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সংসদের আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে 2 দফা বিক্ষোভ করেছে এলাকাবাসী। এতে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে আলগি ও হামিদি ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করায় ক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার দুপুরে এক্সপ্রেসওয়েতে সব যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন তারা। বিকেল 4টা থেকে ফরিদপুরের ভাঙ্গা গোল চত্বরে অবস্থান নেন তারা। এর আগে সকালে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া স্ট্যান্ড এলাকায় মহাসড়কের উপরে গাছ ফেলে ও টায়ারে আগুন ধরিয়ে ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতি। ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। রাজধানীতে বস্তি বাণিজ্যে সব থেকে এগিয়ে মিরপুরের মোল্লা পরিবার, আর তারপরের অবস্থানে রূপনগর ঝিলপাড়ের বস্তির মালিক মাতবর পরিবার। আর রাজধানীর বিস্ফোড়া কড়াইল বস্তির 50,000 ঘরের মালিক 200 জন। এসব বস্তি যেমন তাদের ব্যবসার অন্যতম উৎস, তেমনি রাজনীতিতে প্রভাব বিস্তারের হাতিয়ার। নাইমাল জিকোর ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় ও শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। রাজধানী জুড়ে প্রায় 3000 বস্তি, সরকারি জমি, নদী, খালের ওপর গড়ে ওঠা নিম্ন আয়ের মানুষের এই আবাসস্থলে ঘটে প্রায়শই দুর্ঘটনা। আগুনে পুড়ে নিঃস্ব হয় বহু পরিবার। রাজধানী জুড়ে গড়ে ওঠা এসব বস্তির মালিক কারা, এমন প্রশ্নের জবাব খুঁজতে অনুসন্ধানের নামে নিউজ 24। রাজধানীর মিরপুর ঝিলপাড় বস্তি, যাতে প্রায় 10,000 পরিবার থাকে 6,000 ঘরে। রূপনগর আবাসিক এলাকায় প্রস্তাবিত লেকের ওপর গড়ে ওঠা এই বস্তির মালিককে জানতে চাইলে বেরিয়ে আসে মাতবর পরিবারের নাম, যা নিয়ন্ত্রণ করেন সাত্তার মাতবর, কামাল মাতবর, ফজর, জোহর মাতবর সহ পুরো পরিবার। যাতে গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল মিলিয়ে ঘর প্রতি আদায় করা হয় 3 থেকে 4,000 করে, মাসে অন্তত 2,40 লাখ টাকা। বিল্ডিং বাড়ি করেছে সাত্তার, ফজর, জোহর, উমর, ইউসুফ, দেখবে 13 নম্বর রোডে, 14 নম্বর রোডে, 7 নম্বর ফ্লোর দখল হয়ে গেছে। এটা
হ্যাঁ, উনি অন্য জায়গায় থাকে, আইয়া ভাড়াতে লাগে। 4,000 টাকা নেই রুম ভাড়া সহ। হ্যাঁ, এর মধ্যে আর কি কারেন্ট গ্যাস আর কি। এটা হচ্ছে এই যে কামরুল মাদপুর। তবে মিরপুরের 23টি বস্তির মধ্যে অন্তত 15টি দখলে রয়েছে মোল্লা পরিবারের, যার মধ্যে লতিফ মোল্লা, বারেক মোল্লা, মনু মোল্লা, আব্দুল হাই মোল্লা বস্তি অন্যতম। আছে আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস মোল্লার নামেও বস্তি। মূলত নিজেদের শক্তি জানান দিতেই পারিবারিক নামে বস্তি গড়ে তুলেছেন তারা। দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন জনগণের, নিয়ন্ত্রণ করেছেন মিরপুর এলাকা। লাইনম্যান দ্বারা নিয়ন্ত্রণ করা হয় পুরো এলাকা, তোলা হয় টাকা। আর করাইল বস্তির মধ্যেই গড়ে উঠেছে বহুতল ভবন। এই বস্তির মধ্যে সব থেকে বেশি ঘরের মালিক মুক্তার মিয়া, যার দখলে আছে বস্তির প্রায় 400 ঘর, যা থেকে মাসে আয় 16 লাখ টাকা, যা বছরে দাঁড়ায় 1,92 লাখে। এছাড়া ঘাটপাড়ে বাজার বসিয়েছে ফজলু ও সোহেল নামে 2 জন। আওয়ামী লীগ নেতা কাঞ্চনের নামেও আছে প্রায় 10টি ঘর ও দোকান। 40,000। আপনার এখানে কয়টা ঘর? আমরা 10টা। এখানে সব থেকে ঘর কার আছে বেশি? আমরা দেখি কিন্তু 100-150 করে আছে। আমিও মালিক, ও মালিক, মালিক ও মালিক, আমরা কি জায়গার মালিক? জায়গার মালিক তো আমরা না, জায়গার মালিক হলো সরকার। ঘরের মালিক না, বস্তি যার একটু পাওয়ার আছে এর নামে মনে করেন যে লয়ে দিছে। বিশেষজ্ঞরা বলছেন, বস্তিতে বসবাসকারী এসব মানুষের যেমন নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে, তেমনি বস্তির নিয়ন্ত্রণ আনতে হবে সরকারের হাতে। রাজনৈতিক দলগুলো তারা তো জনস্বার্থে কাজ করে, তাদের এগুলো দেখার এই যে কালচারটা, সেটা তো বিগত বছরগুলোতে উঠে গেছে। কারণ ভোট আর লাগে না, ভোট না লাগলে এসব কিছু দেখার বা এইসব কিছু করে জনগণের কাছে যাওয়া বা জনগণের স্বার্থ বা অধিকার সুরক্ষার আর দরকার পড়ে না। বরঞ্চ এইসব কাজ যারা করে তারা তাদের দল করে এইসব কাজ করার ক্ষমতা অর্জন করে। নিম্ন আয়ের এসব মানুষের জন্য যেমন বাসস্থানের ব্যবস্থা করতে হবে, তেমনি এসব বস্তি মুক্ত করতে হবে দখলদারদের হাত থেকে বলেও পরামর্শ বিশেষজ্ঞদের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। শরীয়তপুরে বেড়েই চলেছে অপরাধ। ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে খুনের মতো ঘটনা ঘটেই চলেছে। দর্শক, গত 8 মাসে খুন হয়েছে 26টি। এ নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিচারহীনতা আর সামাজিক মূল্যবোধের অভাবে বাড়ছে এ ধরনের অপরাধ। প্রত্যেকটি ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শরীয়তপুর থেকে বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘর কিংবা বাহির, হাট থেকে বাজার, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি। পরোয়া করছে না রক্তের সম্পর্ক কেউ। ছেলের হাতে হচ্ছে বাবা, ভাতিজার হাতে চাচা, কিংবা প্রতিবেশীর হাতে খুনের শিকার হচ্ছেন মানুষ। গত জানুয়ারি থেকে আগস্ট, এই 8 মাসে শরীয়তপুরে খুন হয়েছে 26টি। এর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে খুন হয়েছে 5টি, পারিবারিক কলহের জেরে 7টি, জমি সংক্রান্ত বিরোধের জেরে 3টি, আর্থিক লেনদেনের ঘটনায় 3টি ও অন্যান্য ঘটনায় 8টি খুন হয়েছে। এই 26টি খুনের ঘটনায় এখন পর্যন্ত আদালতে পুলিশের অভিযোগপত্র দাখিল হয়েছে 4টি, চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়েছে 2টি, আর তদন্ত চলছে 20টি মামলার। এলাকাবাসী বলছে, আকস্মিক হারে খুনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ আর আতঙ্কে দিন কাটছে তাদের। গত অল্প কিছুদিনের মধ্যে আমাদের শরীয়তপুরে 26টা খুন, এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক। শিক্ষার আলোর মাধ্যমে যদি এই বিষয়গুলোকে আমরা সমাধান করতে পারি, বিষয়গুলোকে যদি অনেক বড়ভাবে না করা হয়, তাহলে হচ্ছে বিষয়টা অত খুনের মতো একটা পরিস্থিতিতে পৌঁছাবে না। খুব আতঙ্কের ভিতরে আছি যে আমরা পড়াশোনা করতেছি, ভবিষ্যতে আমরা একটা চাকরি বাকরি করবো, বাবা মার মুখ উজ্জ্বল করব, আমরা কোন সময় কোন বিপদে পড়ে যাই এটা আমরা বুঝতে পারি না। জরুরিভাবে এমন আইন প্রয়োগ করা হোক যে মার্ডার, খুন এগুলো জানি দ্রুত নিষ্পত্তি করা হয়। মানুষের মধ্যে মূল্যবোধ ফিরিয়ে আনতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানালেন সুশীল সমাজের প্রতিনিধিরা। যে বেশিরভাগ হত্যা হয়েছে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে, পাওনা টাকা আদায় করার জন্য বিরোধ নিয়ে এবং সামাজিক বিরোধের কারণেই এই হত্যাকাণ্ডগুলি হচ্ছে। ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদেরকে স্কুল কলেজে আমাদের নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে এবং সমাজেও নীতি নৈতিকতার চর্চা থাকতে হবে, তাহলে মানুষ আসলে এই সামান্য অজুহাতেই আর মানুষকে খুন করবে না বা এই সহিংসতাগুলো ঘটাবে না। সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 26টি মামলা, এই মামলাগুলোর ভিতরে বেশিরভাগ মামলায় ইতিমধ্যে আমরা বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করেছি এবং যে মামলাগুলো অবশিষ্ট আছে সেগুলো আমরা অচিরেই আদালতে অভিযোগপত্র দাখিল করব।
সবার সহযোগিতায় শরীয়তপুরে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব বলেও মনে করে আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অপহরণের 17 ঘণ্টা পর এক শিশুকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারীকে। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব 10-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার SM জাসান সিদ্দিকী। তিনি জানান, গেল 1 সেপ্টেম্বর কদমতলী থেকে শিশুটিকে মোবাইল গেম, চকলেট ও খাবারের প্রলোভন দেখিয়ে অপহরণ করে অপহরণকারীরা। পরে 40,000 টাকা মুক্তিপণ দাবি করলে শিশুটির পরিবার থেকে সে টাকাও পরিশোধ করা হয়। পরে এ ঘটনায় মাঠে নামে র্যাব। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে। উদ্ধারকারী ভিকটিম এবং গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের কদমতলী থানায় প্রেরণ করা হয়েছে। সংবাদের সময় হলো আরও একটা বিরতির সাথে থাকবেন। নিউজ 24 সংবাদ আবারও স্বাগত। এবারে মধুমতি ব্যাংক PLC অর্থ বাণিজ্য সংবাদ। মাছ মাংসের বাজারে অস্থিরতা যেন কাটবার নয়। ভরা মৌসুম, তারপরও 1 কেজি ওজনের ইলিশের দাম প্রায় 2,500 টাকা। 1.5 থেকে 2 কেজি হলেই দাম ছাড়ায় 3,000-এর ঘর। রুই, কাতল কিংবা গরু, খাসির মাংস সেখানেও টানা অস্বস্তি। গত সপ্তাহে সবজির সরবরাহ কিছুটা বেড়েছে, এতে অনেক দিনের উত্তাপ কমেছে কিছুটা। তবে ক্রেতার মুখে হাসি ফেরার নামগন্ধ নেই এখনও। রতন দাসের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে বড় বড় ইলিশ নিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতার সমাগমও বেশ, তবে দাম শুনে ফিরে যাচ্ছেন বেশিরভাগই। 1 কেজি ওজনে ইলিশ দাম হাঁকা হচ্ছে 2400 টাকা। 1.5 থেকে 2 কেজির ইলিশ 3000 থেকে 3200 টাকা। দাম বেশি অন্যান্য মাছেরও। যেভাবে চড়া দাম, এইভাবে তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। একটু রিজনেবল প্রাইস হলে তাহলে আমরা সবাই আমাদের দেশি মাছ হিসাবে আমরা ভোগ করতে পারি। ইলিশ মাছ অনেক দাম, যে কোনো মাছ সব দাম, আর বাজার তো মাছ তেমন নাই। মাছের দাম অনেক বাড়তি, আগের থেকে অনেক বাড়তি, মানে হিমশিম খেয়ে যাচ্ছে আমরা। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। মাছ এবার অনেক কম, অনেক দাম বেশি। আমরাও বিক্রি করতে পারছি, সারাদিন ধরে একটা মাছ বিক্রি করছি। পাইকারের দাম বেশি, কাস্টমারও মাছ কিনতেছে না, পোষাতে পারতেছে না, টাকার সাথে মানুষের ইনকামের সাথে মিলে না। বাজারে আগের মতোই চড়া গরু, মহিষ ও খাসির মাংসের দাম, কমেনি ব্রয়লার ও সোনালী মুরগির দরও। আমরা তো এবারই 750 বিক্রি করতেছি, এমনি করে মাছ 850-900। সবজির বাজার চড়া অনেকদিন ধরেই, সরবরাহ বাড়ায় এখন সেই বাড়তি দাম কমেছে খানিকটা। এখানে মোটামুটি আমার দৃষ্টিতে ঠিক আছে, আর বাইরের দৃষ্টিতে একটু ভিন্নতর আছে, দাম বাড়া। অতিরিক্ত বেশি না কমও না। সপ্তাহের ব্যবধানে কমেনি ডিম, পেঁয়াজ সহ মশলার দাম। সব মিলিয়ে সাধারণ ক্রেতার ছিঁড়ে চ্যাপ্টা দশায়, উন্নতি নেই এখনো। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। আধুনিক ও মানসম্মত খেলনার সমাহার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় যাত্রা শুরু করলো টগি টয়স। শুক্রবার বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকার সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল হেডকোয়ার্টারের গ্রাউন্ড ফ্লোরে এই আউটলেটের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সুবহান। এ সময় সাথে ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এর ভাইস চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সুবহান। এছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুস্তাফিজুর রহমান, টগি টয়েজের চিফ অপারেটিং অফিসার মির্জা মুজাহিদুল ইসলাম সহ অন্যান্যরা। ওরিয়েন্টাল ক্রাফট ও পেইন্টিং, 3টি ভিন্ন মাধ্যমে আঁকা 3 নারী শিল্পীর শিল্পকর্ম নিয়ে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। 16 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। শুক্রবার ধানমন্ডির চিত্র গ্যালারিতে ত্রয়ী শীর্ষক এই যৌথ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়। আয়োজনের প্রধান অতিথি 21-এ পদকপ্রাপ্ত শিল্পী মনিরুল ইসলাম বলেন, শিল্প একটি বৈশ্বিক চিন্তাধারা। এখানে নারী বা পুরুষ শিল্পীকে তিনি আলাদা করে দেখেন না। 3 শিল্পী নারী ও প্রকৃতিকে প্রাধান্য দিয়েছেন তাদের শিল্পকর্মে। কারো ছবিতে ফুটে উঠেছে প্রকৃতি কন্যা শকুন্তলার জীবনের নানা মুহূর্ত, কেউ তুলে ধরেছেন দৈনন্দিন জীবনের গল্প। এছাড়াও ভিন্ন ধর্ম ও সংস্কৃতির সাথে নারীর সাজসজ্জা ও জীবনের পরিবর্তনকে শিল্পী মনের ছাঁকনিতে ছেঁকে তারা তৈরি করার চেষ্টা করেছেন নিজস্ব ধরন।
নারীর সৌন্দর্য এবং প্রকৃতির যে সৌন্দর্য ওগুলো আমার পেন্টিংয়ের মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। মানুষের সাথে যে পশুর ভালোবাসা সেটাকে আমি দেখানোর চেষ্টা করেছি। সব রকম চিন্তা ভাবনা কিন্তু এক একটা কালচারে এক এক রকম থাকে, কিন্তু কোথায় যেন সব মিলে আবার আমরা নারীরা সবাই এক। পুরুষ শিল্পী নারী শিল্পী আমি খুব একটা ভেদাভেদ দেখি না। এটা ছিল লাস্ট সেঞ্চুরিতে, 14th সেঞ্চুরিতে নারীদের যে একটা ডাইরেক্ট কোলাবোরেশন ছিল, এটা কিন্তু লাইমলাইটে কোনোদিনই আসে নাই। আরও একটা বিরতির সময় হলো, সাথে থাকবেন দর্শক। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের সংসদে ভোটাভুটির মাধ্যমে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন আনুতিক চর্মবিরাকুল। ভূমি জাইথাইক দলের এই নেতা সংসদে বিপুল সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। জনপ্রিয় এই রাজনীতিক 2022 সালে ক্যানাবিস অবৈধতা বিলোপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দায়িত্ব নিয়ে তিনি ঘোষণা করেছেন, ক্যানাবিস নীতি ও সাংবিধানিক সংস্কার দ্রুত করা হবে এবং আগামী 4 মাসের মধ্যেই নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। খেলার খবর। এশিয়ান কাপের প্রস্তুতি নিতে কাল নেপালের বিপক্ষে মাঠে নামছে হামজা সমিতবিহীন বাংলাদেশ। নেই ফাহমিদুল মুরসালিন। প্রেস কনফারেন্সে অধিনায়ক জামাল ভুঁইয়া ও কোচ ক্যাবরেরা জানান, নেপালের মাটিতে প্রথম ম্যাচে জয়ের জন্যই নামবেন তারা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ এখনো আছে বাংলাদেশের সামনে, তাই প্রস্তুতির কোনো কমতি রাখছে না বাফুফে। বাছাই পর্বে হংকং ম্যাচের প্রস্তুতি নেপালের সাথেই সারছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ফুটবলারদের স্কিল, ফিটনেস সবকিছু পরখ করে নিতে চান কোচ ও অধিনায়ক। এই ম্যাচে মাঠে দেখা যাবে না হামজা চৌধুরী, সমিত সোমকে। ক্লাব থেকে ছাড়পত্র পাননি তারা। অন্যদিকে অনূর্ধ্ব 23 ফুটবল দলের সাথে আছেন ফাহমিদুল মুরসালিনরা। তবে যে দল আছে তাদের নিয়ে নেপালকে হারাতে প্রস্তুত জামাল ভুঁইয়ারা। We've been looking forward for these matches because they're very important for us, because we have next month Asian Cup qualifiers against Hong Kong, so for us these 2 matches is very important. শিশুদের নিয়ে প্রত্যাশা দিন দিন বাড়ছে কোচ হাবিয়ের কাবরেরার। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচের আগে আরো শক্তিশালী হবে লাল সবুজরা, প্রত্যাশা স্প্যানিশ কোচের। We do believe that the practice matches in Bangladesh were very important, and these 2 matches in Nepal are going to be even more important. নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শনিবার সন্ধ্যা 5:30টায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুখন সরকার, নিউজ 24। বিসিবি নির্বাচনে অংশ নেবেন না আকরাম খান। ভারত থেকে নিউজ 24-কে নিজেই বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক। ব্যক্তিগত কাজের জন্য ভারতে অবস্থান করছেন আকরাম খান। সবকিছু ঠিক থাকলে শনিবার ফিরবেন দেশে। আর সেখান থেকে জানান, অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে অংশ নেবেন না তিনি। এর আগে ক্রিকেট বোর্ডে একাধিক দায়িত্বে ছিলেন আকরাম খান। কখনো নির্বাচক, কখনো ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, আবার কখনো তিনি ফ্যাসিলিটি কমিটির দায়িত্ব সামলেছেন। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এরপরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।